আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। সুকর্ণা, অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় গত কয়েকদিন ধরে আমরা দেখছি লাগাতার আন্দোলন চলছে এবং সেই আছে কিন্তু উত্তপ্ত জাতীয় রাজনীতিও। গতকাল আমরা দেখেছি যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ করে কংগ্রেস, বাম কংগ্রেস পথে নামে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলছেন যে রাজনীতির রং ভালো কাজকেও নষ্ট করে দেয়। অগ্নিপথ আন্দোলনের আবহে এমনই মন্তব্য প্রধানমন্ত্রীর। এই প্রকল্প দেশের যুবকদের শেষ করে দেবে বলে পাল্টা মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। অশান্তির দায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর উপরে চাপিয়ে দিয়েছে বিজেপি। पाल्टा जवाब दिए राहुल। हमारे देश का दुर्भाग्य है कि बहुत सी अच्छी चीजें, अच्छे उद्देश्य से की गई चीजें वह ऐसी राजनीति के रंग में फंस जाती हैं, अनेक मुसीबतें पैदा होती हैं देश को आगे ले जाने में। तू न थकेगा कभी, तू न थमेगा कभी, तू न झुकेगा कभी, कर शपथ कर शपथ कर शपथ। इस कविता का नाम आपने एक ऐसी स्कीम को दे दिया है जो इस देश के नवयुवकों को मार डालेगा। ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প অগ্নিপথের বিরোধিতায় দেশ জুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। ট্রেনে আগুন, ভাঙচুর, রাস্তা অবরোধ কিছুই বাদ যায়নি। সেই অগ্নিপথের আগুনের আঁচে এবার তপ্ত জাতীয় রাজনীতি। অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে রবিবার পথে নামে কংগ্রেস ও বামেরা। জন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ করে কংগ্রেস। ये सरकार आपके लिए नहीं चल रही है। ये सरकार इस देश के गरीबों के लिए, इस देश के नवयुवकों के लिए, इस देश की महिलाओं के लिए, इसके लिए नहीं चल रही है। ये सरकार सिर्फ बड़े बड़े उद्योगपतियों के लिए चल रही है। উল্টো দিকের অগ্নিপথের বিরোধিতায় ঘটে চলা যাবতীয় অশান্তির দায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর উপরে চাপিয়ে দিয়েছে বিজেপি। ये लड़ाई शुरू हुई, आने वाले समय में आपको दिखेगा हिंदुस्तान में आग लगेगी, हिंदुस्तान में आग लगेगी। এই ভিডিও পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইটারে লেখেন, ভারতে আগুন লাগবে। কংগ্রেসের চিন্তন শিবির থেকে দেশকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাহুল গান্ধী। লন্ডনেও একই কথা বলেছেন। উত্তরপ্রদেশে অশান্তির জন্য অনেক কংগ্রেস নেতাকে পুলিশ গ্রেফতার করেছে, আগুন লাগানো হচ্ছে। পাল্টা প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে লেখেন, বারবার চাকরির মিথ্যে আশ্বাসেই প্রধানমন্ত্রী দেশের তরুণদের বেকারত্বের অগ্নিপথে হাঁটতে বাধ্য করেছেন। 8 বছরে 16 কোটি চাকরি দেওয়ার কথা ছিল, কিন্তু তরুণরা শুধুই পকোড়া ভাজার জ্ঞান পেয়েছেন। দেশের এই অবস্থার জন্য একমাত্র প্রধানমন্ত্রী দায়ী। 4 বছরে চাকরি করার পর চাকরি থেকে তাড়িয়ে দেবে, তাদের জব সিকিউরিটি দেবে না, ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেবে। আপনি যদি প্রতিবাদ করেন তখন বলবেন আপনি অ্যান্টি ন্যাশনাল, তখন বলবে আপনি অ্যান্টি সোশ্যাল, তখন বলবে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট তোমাকে এমন করে দেবো তুমি চাকরি পাবে না। মানে সব দিক থেকে তারা ধনে প্রাণে মারছে এই বিজেপি মোদি শাহ প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমাদের বিরোধী দল যারা, তারা বিভিন্ন সংস্থাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। এর পেছনে একটা বড় চক্র আছে, ভারত বিরোধী কিছু শক্তিও আছে যারা এগুলো করাচ্ছে। দেশ জুড়া বিক্ষোভ এবং রাজনৈতিক দরজার মধ্যে এদিন ওয়েবসাইটে অগ্নিপথ প্রকল্পের বিস্তারিত তথ্য আপলোড করেছে বায়ুসেনা। শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। আর এই প্রকল্পের বিরোধিতায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের বেশ কয়েকটি রাজ্যে আজ 24 ঘন্টার ভারত বন্ধের ডাক দিয়েছে কয়েকটি গণসংগঠন। সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিভিন্ন রাজ্য প্রশাসন। 24 ঘন্টা ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ কয়েকটি রাজ্যে আজ ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। 24 ঘন্টার জন্য ভারত বন্ধের ডাক দিয়েছে বেশ কয়েকটি গণসংগঠন, যার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন। হাওড়া ব্রিজের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন মেট্রো স্টেশনগুলিতেও কিন্তু কড়া নজরদারি। অগ্নিপথ বিরোধিতায় 24 ঘন্টা ভারত বন্ধের ডাক, বিক্ষোভ মোকাবিলায় সতর্ক রয়েছে রাজ্য প্রশাসন। হাওড়া ব্রিজে যেমন নজরদারি চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী, পাশাপাশি হাওড়া স্টেশন চত্বরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। যাত্রী স্ট্যান্ড এবং আশপাশের এলাকায় টহল দিচ্ছে পুলিশ। দেখছেন এই মুহূর্তে হাওড়া ব্রিজের ছবি। পাশাপাশি হাওড়া ডিভিশনের সবকটি স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টালিগঞ্জ মেট্রো স্টেশন পাশাপাশি হাওড়া ব্রিজ প্রত্যেকটি জায়গায় আমরা ছবি দেখাচ্ছি। সতর্ক রয়েছে রাজ্য প্রশাসন, বিভিন্ন জায়গায় কড়া নজরদারি ইতিমধ্যেই শুরু হয়েছে। অগ্নিপথ বিরোধিতায় আজও ভারত বন্ধের ডাক কয়েকটি গণসংগঠনের।
আর এই অগ্নিপথ বিরোধিতার আজ কিন্তু রেলে বারবার গিয়ে পড়েছে আমরা দেখেছি অমৃতা, এবং যেমনটা জানা যাচ্ছে যে পূর্ব মধ্য রেল অঞ্চলে বিক্ষোভের আশঙ্কায় আজ আরও 2টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। বাতিল করা হয়েছে হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ও সাহিবগঞ্জ দানাপুর এক্সপ্রেস। গত দুদিন ধরেই আমরা দেখেছি একাধিক দূরপাল্লার ট্রেন একের পর এক বাতিল করা হয় এবং ট্রেন অনেক ক্ষেত্রেই দেরিতে ছেড়েছে। স্টেশনে গিয়েও চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে বহু মানুষকে, বহু ট্রেন আটকে থেকেছে। কিভাবে ভোগান্তির ছবি ধরা পড়েছে বিভিন্ন জায়গায় আমরা সেই ছবি দেখিয়েছি। পাশাপাশি আজকেও কিন্তু যেটা জানা যাচ্ছে 2টি দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। সুনীত হালদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুনীত, কি জানতে পারছো যে 2টি ট্রেন বাতিল করা হয়েছে সে সম্পর্কে? দেখো, যেটা পূর্ব রেল সূত্রে খবর, আজকেও গত 3-4 দিনের মতো আজকেও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া থেকে 12023 হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস এবং 13235 সাহিবগঞ্জ দানাপুর এক্সপ্রেস, এই দুটো ট্রেন বাতিল করা হয়েছে। তবে বেলা বাড়লে আরো বেশ কিছু ট্রেন বাতিল হওয়ার সম্ভাবনা আছে। বেশ কিছু ট্রেনকে ঘুরপথে অন্য রুট দিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এর পাশাপাশি বেশ কিছু দূরপাল্লার ট্রেনকে আজকে রিশিডিউল করা হয়েছে, অর্থাৎ নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়বে। এই পরপর বিহারে মূলত ইস্ট সেন্ট্রাল রেলওয়ের বিভিন্ন স্টেশনে অবরোধ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় বিহারের উপর দিয়ে যেসব ট্রেন উত্তর ভারতে যায় সেই ট্রেনগুলোই কিন্তু মূলত অ্যাফেক্টেড এবং সেই ট্রেনগুলোকে কিন্তু হাওড়া থেকে দেরিতে ছাড়া হচ্ছে এবং বাতিল করা হচ্ছে। আজকেও কিন্তু সেই সম্ভাবনা আছে এবং যেটা রেল সূত্রে খবর, হাওড়া স্টেশনে আজকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার কারণ যারা সেনাতে যারা চাকরি প্রার্থী তারা আজকে ভারত বন্ধ দেখেছে এবং এর প্রেক্ষিতে রেল পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। হাওড়া ডিভিশনের প্রত্যেকটা স্টেশনে কিন্তু একই রকম নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। স্টেশনের ভেতরে টিকিট কাউন্টার এবং যে অফিস এবং স্টেশনের বাইরে যে পার্কিং জোন আছে সেখানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকের পুলিশের পাশাপাশি অন্য ধরনের পুলিশ যারা পোশাক পরে পুলিশ সেগুলোকে মোতায়েন করা হয়েছে এবং এর পাশাপাশি যেটা আরপিএফ এর থেকে সহযোগিতা চাওয়া হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর না ঘটে সেই দিকেই বন্দোবস্ত করা হয়েছে। হাওড়া সিটি পুলিশের কমিশনার নিজেও যে হাওড়া স্টেশন এবং তার লাগোয়া যে এরিয়া আছে সেখানে পরিদর্শন বেরিয়েছে। এখনো পর্যন্ত কোনো গন্ডগোলের খবর নেই। ধন্যবাদ সুনীত। সুকর্ণা, এর আগে ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে আমরা জানি যে 3বার তলব করা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয় এবং এবারে কিন্তু 4র্থবারের জন্য তাকে তলব করা হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তুলে দেশ জুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাবেন কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে সামিল হবে কংগ্রেস নেতৃত্ব। ন্যাশনাল হেরাল্ড মামলায় এর আগে 13 থেকে 15 জুন পরপর 3 দিন প্রায় 30 ঘন্টা কংগ্রেস সাংসদকে জিজ্ঞাসাবাদ করেন ইডির অফিসাররা। 17 জুন রাহুলকে ফের ডাকা হয়। কংগ্রেস সাংসদ ইডির কাছে সময় চেয়ে আজ হাজিরা দেবেন বলে জানান। সুকর্ণা, এই মুহূর্তে অজয় মাকেন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, সরাসরি চোখ রাখবো। राणे जी जब कांग्रेस में थे ईडी और इनकम टैक्स के रेड नोटिसेज आते थे, लेकिन जैसे ही भाजपा में गए तो ये ग्लो एंड लवली स्कीम के तहत उनके ऊपर ये क्रीम लगी और वो पाक साफ हुए और उनको ठीक हो गए। सोमेन मित्रा जी जब तक टीएमसी में थे मुकदमे चल रहे थे और जैसे ही पार्टी छोड़ी उनके ऊपर ईडी का सारे के सारे तरीके से माफ हो गया। रमन सिंह के पता भी नहीं कि भी क्या ईडी के केस चल रहे हैं या नहीं चल रहे। मुकुल रॉय जी जब तक टीएमसी में थे ईडी के प्रेशर में, लेकिन जैसे ही बीजेपी में गए फेयर एंड लवली स्कीम में उनके ऊपर क्रीम लगी और ठीक हो गए। तो ये सारी की सारी चीजें इस बात को साबित करता है कि केवल और केवल सरकार के खिलाफ ना बोलने के लिए या भाजपा के अंदर शामिल होने के लिए इन एजेंसीज का, जांच एजेंसीज का इस्तेमाल हो रहा है और कांग्रेस पार्टी इसकी तीव्र निंदा करती है। दूसरा बहुत महत्वपूर्ण इसी के बारे में हम कहना चाहते हैं, हमारे लीगल डिपार्टमेंट के तरफ से विवेक तनखा जी ने एक पत्र निर्मला सीतारमण जी को, अमित शाह और किरण रिजिजू को नोटिस भेजा है। ये हम आपको अभी इसके साथ में लगा करके देंगे।
इसमें यह कहा गया है कि जिस प्रकार से ईडी के दफ्तर से सिलेक्टिव लीकेज करी जा रही हैं, झूठी और चयनात्मक खबरों को प्लांट करके कांग्रेस पार्टी के और हमारे नेताओं की छवि को धूमिल करने का प्रयास किया जा रहा है, यह पूरी तरीके से गैर कानूनी। इसके अंदर इन्होंने बताया है कि कैसे सेक्शन 66 पीएमएलए का यह इजाजत नहीं देता कि सिलेक्टिव लीकेज करी जाए, और इसके अंदर जिन चैनल्स में और जहां पर सोशल मीडिया के अंदर अलग अलग जगहों के ऊपर ईडी के माध्यम से लीक करी जा रही खबरें, उसका भी जिक्र इसके अंदर किया गया है। मैं चाहूंगा कि आप लोग इसको भी जरूर देखें। और अलग अलग बातें जैसे कि राहुल गांधी नॉट कोऑपरेटिंग विद एनफोर्समेंट डायरेक्टरेट, ही पॉज्ड, डिडंट रिस्पॉन्ड टू अ नंबर ऑफ क्वेश्चंस, फिर were not satisfactory, the answers were not satisfactory, and it appeared that he was tutored by his lawyers on how to answer and avoid certain aspects, sources said। तो ये सोर्सेस के माध्यम से कहां से इनके पास में सब चीजें आ गई। हम लोगों ने कहा है कि अगर आप इतना ही दिखाना चाहते हैं तो वहां पर एक कैमरा लगा दीजिए, उसको लाइव टेलीकास्ट करिए, 30 घंटे लाइव टेलीकास्ट, लाइव फीड लीजिए, वहां से देखिए कि भी किस तरीके से वहां पर क्वेश्चंस, उनके पास कुछ पूछने को ही नहीं। तो जो सिलेक्टिव लीकेज करके जो ये मीडिया को दिया जा रहा है और अपनी तरीके से नैरेटिव बिल्ड करने की कोशिश करी जा रही है, ये गैर कानूनी है। सुप्रीम कोर्ट ने, हाई कोर्ट ने अलग अलग इसके अंदर जिक्र किया गया है कि कहां कहां पे इस तरीके की लीकेजेस के खिलाफ बोला है, और हम सरकार को ये कहना चाहते हैं कि अपनी एजेंसीज को समझाएं और ये सिलेक्टिव लीकेजेस बंद करें, और ये पूरी तरीके से इन्वेस्टिगेशन को प्रभावित करने की ये कोशिश करी जा रही है। और तीसरा इसके अंदर जो महत्वपूर्ण बात है कि एफआईआर कहां है। हम लोग 4 प्रश्न इसके बारे में पूछना चाहते हैं कि पीएमएलए के तहत सबसे पहला तो कौन सा वो अनुसूचित अपराध है, शेड्यूल्ड ऑफेंस कौन सा है जिसकी जांच ईडी ने शुरू करी है। पीएमएलए एक्ट में शेड्यूल्ड ऑफेंस उसके अंदर दिया गया है कि ये शेड्यूल्ड ऑफेंस होना चाहिए, तो वो कौन सा शेड्यूल्ड ऑफेंस है, कौन सा वो अनुसूचित अपराध है जिसके तहत ये इंक्वायरी करी जा रही है, और किस पुलिस एजेंसी ने अनुसूचित अपराध के संबंध में एफआईआर दर्ज करी है, ये तो बताएं। और तीसरा, एफआईआर कहां, क्या हमारे को किसी को एफआईआर की कॉपी अभी दिखाई है? लगातार कांग्रेस पार्टी, हमारे नेता इस चीज को पूछ रहे, कोई जवाब नहीं। और चौथा सबसे महत्वपूर्ण है, हम आपको ये बताना चाहते हैं, इनसे प्रश्न भी पूछना चाहते हैं कि क्या ये लोग जानते हैं कि अनुसूचित अपराध और एफआईआर के बगैर ईडी के पास में पीएमएलए के तहत जांच कर शुरू करने का कोई अधिकार नहीं। तो अगर कोई अनुसूचित अपराध नहीं, कोई एफआईआर नहीं, तो फिर वो जांच क्यों कर रहे हैं? और अगर है अनुसूचित अपराध और एफआईआर तो उसको सार्वजनिक क्यों नहीं कर रहे? सीधे सीधे हम लोग ये प्रश्न पूछना चाहते हैं। ত্রিপুরার খবরে নজর রাখবো। ত্রিপুরায় বিধানসভা উপনির্বাচনের আগে আক্রান্ত কংগ্রেস প্রার্থী, তার গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। কংগ্রেসের দেওয়া যে ভিডিও, সেখানে গতকাল রাতে সেই সংঘর্ষের ছবি ধরা পড়েছে। গতকাল নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে আগরতলা বিধানসভা কেন্দ্রে সংঘর্ষে জড়ায় বিজেপি ও কংগ্রেস কর্মীরা। খবর পেয়ে রাত 12টা নাগাদ ঘটনাস্থলে যান আগরতলা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন। সে সময় ত্রিপুরার তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী ও বিজেপি প্রার্থী অশোক সিনহার সামনে কংগ্রেস প্রার্থীকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। মাথায় চোট পান কংগ্রেস প্রার্থী। বর্তমানে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সুদীপ রায় বর্মন। এ নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনো মেলেনি।